পুরো শহর ভেঙে লোকজন আসবে, সে আকাশকে মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাইয়া ক্লাসরুমটা কোন দিকে? চলো আমি দেখিয়ে দিচ্ছি, আমিও এই একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ, তোমার নাম কি? আকাশ। আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হয়েছে সবটাই দেখেছি, কিন্তু কিছু বলার মতো ক্ষমতা নাই। কারণ যে মেয়েটা তোমাকে মেরেছে সেই মেয়েটাই এই শহরের মাফিয়া গ্যাং লিডার। শুনতে একটু অন্যরকম লাগলেও যে মেয়ে হয় মাফিয়া লিডার কি করে, কিন্তু এটাই সত্য। খুব ডেঞ্জারাস মেয়েটা, ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষের প্যান্টও ভেজে যায়। হ্যাঁ, এমন দেখেছি অনেক মাফিয়া টাফিয়া, এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছি, কে পাওয়ারের কেমন অপব্যবহার করে। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে পড়ালেখাটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করিয়ে গিয়েছিল যে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়েই নতুন কলেজে এসেছি, পুরান কলেজ ফেলে। কারণ সেখানে আমার পড়াশোনা কোনোদিনই হবে না, কারণ পরিবেশটা অন্যরকম। সর্বদা দাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে থাকে সকলে। তাই এই শহরে চলে এসেছি, কিন্তু শহরের মানুষগুলোও যে একই রকম সেটা আর বুঝতে বাকি নাই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি। স্যার এখনো আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে করে দেখছে, কারণ একটু আগে যে ধুলাই খেয়ে এসেছি। আমার পাশে আসে বসলো। এই আকাশ, মন খারাপ করিও না। সবাই তোমার দিকে যেমন করে তাকাক না কেন, আমি তোমাকে বন্ধুর চোখেই দেখব। থ্যাংক ইউ। একটু পর স্যার ক্লাসে এসে, শুনলাম আজ মাহি নাকি নতুন কাউকে র্যাগিং করেছে, আর তাকে নাজেহালভাবে মেরেওছে। সে কে? সবাই আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। নাম কি তোমার? আমার নাম আকাশ। থাক বাবা, যা হয়েছে হয়েছে, বাদ দাও। মাহিকে দমানোর মতো ক্ষমতা এই কলেজে কারো নেই। এই কলেজে কেন, পুরো শহরের কারো নাই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় মাহি ক্লাসে ঢোকে পুরো গ্যাং নিয়ে, তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটিও আছে। কি স্যার, আমার নামে গুনগান গাওয়া হচ্ছে নাকি? স্যার ভয় চুপ করে আছে। গুনগানই যাতে হয়, বদনাম করলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তারপর সবাই ক্লাসে বসলো। কিরে, কাগজ দেওয়া মেয়েটা না বলছিল? মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? ধুর, মাথায় কাজ করছে না। স্যার ক্লাস থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার মাহির এক কথায় ভয় বেরিয়ে গেল। আমি আর আসিফ চুপ করে বসে আছি। মাহি আর ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলছে। এমন সময় প্রিন্সিপাল আসে। মাহি, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করেছ? হ্যাঁ, মানা করেছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এভাবে অবহেলা করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই এত কথা বলছিস কোন সাহসে রে? প্রিন্সিপাল স্যার ভয় চলে যায়। মাহির আবার হই হুল্লোড় শুরু করে ক্লাসে। ছাত্রদেরকে সম্মান করে না, ভালো কথা, কিন্তু একটা কলেজের প্রিন্সিপালের সাথে এইরূপ আচরণ কিভাবে করতে পারলো? না, আমারও সেই আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এইসব মানুষকে কখনোই শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। আকাশ চুপচাপ করে ক্লাসে বসে আছে। একটু পর মাহি আকাশের কাছে আসে। কি রে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে, আমি চুপচাপ বসে আছি। এখন লাউড হওয়া যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে নিব। কি রে, কথা বলিস না কেন? আমার মার খাওয়ার ইচ্ছা আছে নাকি? আমি আমার মতো করে চুপ করে আছি। প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও, ওর সাথে আর কিছু করিও না। বেচারা আজ প্রথম এসে মার খেলো। এই ছাগলের 4 নম্বর বাচ্চা, তোর মুখে দেখি বুলি ফুটেছে। তোরও কি মার খাওয়ার শখ নাকি, যে ওর হয়ে উকালতি করছিস? আসিফ ভয় চুপ হয়ে গেল। আমাকে যে কাগজ দিয়েছিল সে মেয়েটা। আরে মাহি ছাড় তো, বাদ দে। যার মার খেয়েছে এরপর কখনো তোর সামনে কথা বলার মতো দুঃসাহস করবে না। এলিনা, তুই ঠিক বলেছিস। যে কাগজ দিয়েছিল ওই মেয়েটার নাম এলিনা। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়, আর আমি আর আসিফও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মাহি একবার বলে দিয়েছে, এরপর আর কারো ক্ষমতা নাই যে মাহির কথার অবজ্ঞা করে ক্লাস করাবে। চলো আমরা ওই দিকটা গিয়ে বসি। আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে।
মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে। প্রথম দিন এসে দুজন বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আকাশ, তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো? আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে এই শহরে একটা বাসা ভাড়া করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে, মা, ছোট বোন আর আমি। বাবা মারা গেছে বেশ কিছু বছর আগে। ও সরি। আরে সরি বলার কিছু নেই। আর আমরা তো ফ্রেন্ড নাকি, ফ্রেন্ডদের মধ্যে সরি টরি এসব চলে না। ফ্রেন্ড তবে পুরোপুরি না, একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা বেস্ট ফ্রেন্ডশিপে না তুই ছাড়া। আচ্ছা তুই করে বলবো। আচ্ছা আকাশ, মাহি মেয়েটা আজ তোকে এভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল? সে নাকি মাফিয়া টিমের লিডার। ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছুর পর কিভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা, কলেজে নতুন এসেছি আজই মাত্র, কিভাবে কি করব? বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পিঠটা লাগিয়েছি, এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে আর বলে একটু আগে নাকি মাফিয়ার ছেলেরা শহরে আসা কয়েকটা ছেলেকে বেরেহেমভাবে মারে, যেখানে নাসিমের ছোট ভাইও ছিল। মেরে সব কয়টাকে তারা সাথে করে নিয়ে গেছে। ধুর, যত চাই এইসব থেকে নিজেকে দূরে রাখবো, ততই আরো সেদিকে ইনভলভ হচ্ছে। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর ভাইকে ওরা ছেড়ে দিবে। ফোন কেটেই ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিনের কোড 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কোড, যেটা আমি আর উনি ছাড়া কেউ জানে না। তুই ফোন দিয়ে বল শহরের মাফিয়ার ছেলেরা নাকি নাসিমের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে, তাদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে। না হয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়া থাকবে না। আচ্ছা ভাই, আমি এখন নাসির ভাইকে বলতেছি। নাসিরের কথায় পুরো শহরের মাফিয়ারা কাজ করে, আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে এত লাফালাফি করতেছে, এই মাফিয়ার আসল বসকে তারা যদি জানতো, তাহলে জায়গায় মলমূত্র ত্যাগ করতো। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়ার জন্ম দিয়েছে তার পাওয়ার কতটা হওয়া দরকার। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা হাঁটতে বের হয়। এমন সময় দেখি কয়েকজন মানুষ আর পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিয়েছে, কারণ মাফিয়ার লিডার নাকি এই পথ ধরে যাবে। এখন কে যাবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, মাহি যাবে এখন। আমি আম জনতার মতো রাস্তার এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়লো একটা গাড়ির মধ্যে একটা রুগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু মাহি আসবে দেখে গাড়ি ঘোড়া সব সাইড করে দিয়েছে। আর রোগীটার অবস্থা খুব খারাপ, এমার্জেন্সি হসপিটালে নিয়ে না গেলে হয়তো এখানেই সে দম ছেড়ে দিবে। এবার আর চুপ থাকলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু সে ভয় না করে। আমি বললাম কোনো সমস্যা হবে না, আমি আছি আপনার সাথে। না, আমি প্রাণে মরতে চাই না, মাফিয়ার লোকেরা অনেক ডেঞ্জারাস। এই, আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না। এবার রাগ উঠে গেল, ওকে কলার ধরে গাড়ি থেকে নামাই দিয়ে নিজেই গাড়ি নিয়ে হসপিটালে রওনা দিলাম। কাউকে দেখার সময় নেই, আগে মানুষটার যান বাঁচানো ফরজ। হসপিটাল পৌঁছে দিয়ে মাত্র বের হলাম, এমন সময় কয়েকটা ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে গেল। এই ছেলে, কে তোমরা? আর তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে থাক একদম, বেশি বাড়াবাড়ি করবি না। বেশি বাড়াবাড়ি করবি তো সোজা শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে মাহির কাছে নিয়ে গেল। মাহি আমাকে দেখে, কিরে ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের রবিনহুড হয়েছিস? আমার লোকেরা পথ ব্লক করার পরেও কোন সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস? মানুষটা আর অল্প সময় হলে মরে যেত, তাই রোগীটাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের উপরে কথা বলিস আবার? একে তো ভুল করেছিস, এখন আবার এই তোরা বেটাকে নিয়ে গিয়ে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবি। একটা হাত আর একটা পা যেন অচল হয়ে যায়। মাহির কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরা নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরাটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে। এত জোরে বাড়ি মারে যে মা গো বলে চিৎকার দিয়ে উঠি। তারপর আবার হাতের উপরে বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। সারের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যে জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। মাটিতে গড়াগড়ি করছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না।
কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে। তারপর উনি আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন ভৌ ভৌ করে ঘুরতে আরম্ভ করে। পুরো হসপিটালে ছেলেপেলে দিয়ে ভরে গেছে। সবার মাথায় তো আগুন উঠে গেছে আমাকে এই অবস্থায় দেখে। আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকলে এসে হুমড়ি খেয়ে কান্না করতেছে। আকাশ ভাই, আপনি ঠিক আছেন তো? আরে পাগল, তোরা কান্না করতেছিস কেন? দেখ আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয় নাই। তাও ছেলেপেলে মানতেছে না। ডাক্তার 1 মাস বেড রেস্ট দিল। ছেলেপেলের জন্য হসপিটালে বাইরের কোনো মানুষ ঠিক মতো আসা যাওয়া করতে পারতেছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল, ভালো একটা হোটেল বুক করলো, সেখানেই থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার কেউ এইসব কিছু জানে না। মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। ওদের একটাই কথা, আমাকে যারা মেরেছে ওদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ এখান থেকে যাবে না। তাও অনেক কষ্টে বুঝিয়ে বুঝিয়ে পাঠালাম। তবে কয়েকজন আমার সাথেই রয়ে গেছে। নাসিম, ইয়াসিন, ওদেরকে হাজার মানা করলে ওরা যাবে না, তাই আর জোরও করিনি ওদের। আচ্ছা নাসিম, তোর ছোট ভাই কি ছেড়েছে? ভাই রাতের আগেই ছেড়ে দিছে। কথা বলতেছি এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার। সে এসেছে আমার এই অবস্থা শুনে। নাসির ভাই তো পাগল পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। আকাশ ভাই, আপনার এই অবস্থা করলো কে? একবার খালি মুখ দিয়ে নামটা বের করেন। ওকে মেরে ওর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে শহরের আলাদা আলাদা স্থানে ফেলে রেখে আসবো। না, নাম বলা যাবে না, কারণ আমি মুখ দিয়ে যদি একবার নাম বের করি, সেটা যেই হোক না কেন, নাসির ভাই সত্যি ওদের কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ওইসব ছেলেপেলেদের জন্য আমি একাই এনাফ। ওদের শায়েস্তা করতে ছেলেপেলের দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দিব। না নাসির ভাই, কে বা কারা করেছে জানি না, ছেলেগুলোকে এর আগে কখনো দেখি নাই। আকাশ ভাই, আপনি চিন্তা করবেন না। যে বা যারা এরূপ করেছে তাদের ধরে এনে আপনার পায়ের সামনে হাজির করব। তারপর নাসির ভাই আরো বেশ কিছু সময় কথা বলে চলে যায়। দুপুরে খাবারের সময় হয়ে এসেছে প্রায়। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম, একটু রেস্ট করা দরকার। কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের হয়ে যেতে বললাম, ইয়াসিন বাদে। সবাই বের হয়ে গেল। শুন ইয়াসিন, কি বলি মন দিয়ে শুনবি। হ্যাঁ ভাই বলেন। আমি যদি চাই যারা আমাকে মেরেছে তাদেরকে মেরে ফেলতে, সেটা আমার জন্য 2 মিনিটের চেয়েও কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলো বললেই হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলি নাই, কারণ ওদেরকে আমি নিজের হাতে মারব। আর ছেলেগুলো হচ্ছে মাফিয়া টিম, যেটা শহরে আছে সেই গ্যাংয়ের ছেলে পেলে। আর শোন, শহরের মাফিয়ার দায়িত্বে আছে হচ্ছে মাহি নামের একটা মেয়ে। ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা ছেলে আছে। ওদেরকে গিয়ে তুলে নিয়ে আনবি। ওরাই আমার সাথে এরূপ আচরণ করেছে। যত ছেলে লাগে নিয়ে যাবি, কিন্তু কাউকে বলবি না ওদেরকে যেন তুলে নিয়ে আনছি। কেউ জিজ্ঞেস করলে বলবি আকাশ ভাইয়ের অর্ডার। আচ্ছা ভাই, আপনি একটু শুয়ে রেস্ট করেন। বিকেলবেলা আপনার চোখ খোলার আগে ছেলে দুটোকে আপনার সামনে থাকবে। আরে না না, এটা হোটেল, এখানে কোনো হাঙ্গামা করার দরকার নেই। শহরের আড্ডাখানা যেটা আছে সেখানের পেছনে যে স্টোররুমটা আছে সেখানে বেঁধে রেখে ফেলে আসবি। তারপর কি করতে হবে সেটা আমি বলে দিব। আচ্ছা ভাই। আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায় আর আকাশ একটু ঘুমানোর চেষ্টা করে। বিকালবেলা চোখ খোলার আগে দেখে ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? ভাই, মাল দুটোকে তুলে নিয়ে স্টোর রুমে ফেলে রেখে আসছি। এই যে নেন মাল দুটোর ভিডিও। ইয়াসিন আসার আগে ওদের ভিডিও করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয় নাই তো? ভাই কি বলেন, কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কোমরে গুজে মেশিন নিয়ে গেছি। গিয়ে ফার্স্টেই ভালো ভালোই বলছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল দুটো একটু পাওয়ার দেখাইছে যে এই সেই, কিন্তু সে তো জানে না আমরা তার বাপেরও বাপ। কি আর করার ভাই, যখন বাংলা ভাষা বুঝতে পারিনি তখন মেশিন কপালে ঠেকিয়ে তুলে নিয়ে আসছি। যা, এবার ফ্রেশ হয়ে নে। এভাবেই দিন কাটতে লাগলো। মাহির লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড 2টা এখনো স্টোর রুমে বন্দি। পুরো শহর তামা তামা করে খুঁজে ফেলছে শহরের মাফিয়ার লোকেরা, কিন্তু কেউ খুঁজে পায় নাই এই 2টাকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, এবার সব কয়টার অবস্থা নাজেহাল করব। নাসিম আর ইয়াসিনকে নিয়ে স্টোর রুমে গেলাম।
যেখানে মাল দুইটাকে বন্দি করে রেখেছে ইয়াসিন। আর ইয়াসিনকে আগেই বলে রেখেছিলাম আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেন ওদের দেখভালের কমতি না হয়, কারণ কুরবানির গরুর ভালো করে দেখভাল করতে হয়। ওদেরকে বাইরে রেখে আমি স্টোররুমের ভিতরে গেলাম। গিয়ে দেখি মাল দুইটাকে ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমাকে দেখে একজন বলে উঠল, এই তুই এখানে? তোকে না মেরে হাত পা ভেঙে রাস্তায় ফেলে রেখে চলে আসছিলাম, তুই এখনো মরিস নাই? বাপ কখন এত সহজে মরে নাকি রে কুত্তার বাচ্চা, বলে বুকের মধ্যে সজোরে একটা লাথি মারলাম। আমি মরলে তোদের শরীর থেকে কলিজা কেটে বের করবে কে? আর কার গায়ে হাত দিয়েছি সেটা যদি জানতে তাহলে এখনই দম আটকে মারা যাইতে। ইয়াসিন, সেলাই রেঞ্জ আর কাটারটা নিয়ে আয়। ইয়াসিন এসে সেলাই রেঞ্জ আর কাটারটা দিয়ে গেল। সেলাই রেঞ্জটা হাতে নিয়ে দুজনের পা বরাবর সজোরে দুইটা বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে পায়ের হাড্ডিটা মট করে যে ভেঙে গেছে সেটা স্পষ্ট নিজের কানে শুনতে পেলাম। দুজনেই মা গো বলে চিৎকার করে উঠলো। এখন কেমন লাগে? তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনেই সারের মতো চিৎকার করে করে চেঁচাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। এখন কেন? তখন মনে ছিল না কার সাথে পাঙ্গা নিচ্ছিস? একজন বলে উঠল, বিশ্বাস করো, তুমি কে বা কি করে তা আমরা জানি না। লিডার অর্ডার করেছে তাই তোমার সাথে এরূপ করে করছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। না, তোদের ক্ষমা নাই। আকাশ কাটারটা হাতে নেয়, তার আগে ছেলে দুটোর মুখের মধ্যে কাগজ গুঁজে দেয় যেন চিৎকার করতে না পারে। তারপর কাটারটা দিয়ে ছেলে দুটোর বুকের মধ্যে লাগাতার পোজ দিতে থাকে। চিরচির করে রক্ত পড়তেছে ছেলে দুটোর শরীর থেকে। শোন, আর অল্প কিছু পর হয়তো তোদের জান চলে যাবে। তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দেই, হয়তো তোদের মরার জন্য আহসান হবে। আকাশ ছেলে দুইটার কানের সামনে গিয়ে কানে কানে নিজের আসল পরিচয়টা বলে। ছেলে দুইটা সাথে সাথে চোখ বড় বড় করে ফেলে আর সাথে সাথেই দম আটকে মারা যায়। আকাশ ইয়াসিনকে ডেকে বলে, এই দুইটা বডিকে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসবে, যাতে করে মানুষজন দেখে। পুরো শহরে তো হাহাকার লেগে গেছে। মাফিয়ার ছেলেদের এইরকম বেহেরেম ভাবে কে মারল? কার এত বড় বুকের পাটা? নাসির ভাইয়ের ছেলেরা তো পাগল পাগল হয়ে গেছে। মাহির তো পুরো মাথা খারাপ। সে যে করেই হোক এই দুজনের হত্যাকারীকে সে খুঁজে বের করবেই। অন্যদিকে আকাশ তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ওর মনে হচ্ছে কিছুই যেন হয় নাই। পরের দিন সে কলেজে যায়। আসিফ আর নাফিসা আকাশকে দেখতে পেয়ে তো উড়ে আসে। কি রে আকাশ, এতদিন কোথায় গিয়েছিলি রে? আরে একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম। এখন সব ঠিক রয়েছে তো? হ্যাঁ। আচ্ছা আকাশ, কিছু কি শুনেছিস? মাফিয়ার ছেলে দুইটাকে নাকি কে যেন মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে দিছে। আমিও একটু শুনেছি। কলেজে এসেছি পর্যন্ত সবাই একই কথা কানাঘুষা করতেছে। চল, ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসের দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি। এমন সময় মাহির সামনাসামনি পড়ে গেলাম। মাহি তো আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম। ক্লাস করছি এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমের মধ্যে এসে বলল, মাহি নাকি আমাকে ডাকতেছে। আচ্ছা চলো। স্যারের অনুমতি প্রয়োজন নাই, কারণ মাহির কথা একবার যখন বলছে সবাই চুপ। নাফিসা তো ভয়ে শেষ। আকাশ প্লিজ একটু সেফ থাকিস। কখন কি করে বসে তোর সাথে। আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মাহির কাছে গেলাম। মাহি সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেল। এই ছেলে, তুই জীবিত হলি কি করে? সেদিন ওরা যা বললো যে তোকে মেরে হাড়গোড় গুঁড়ো করে দিয়েছে, ওদের কথা মতো তো তুই বাঁচার কথা না, কিন্তু বাঁচলি কি করে? আরেকটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সেই দুজনকে কারা জানি মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রেখে আসছে। দেখেন, আপনার কোনো কথার জবাব দিতে আমি বাধ্য নই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, তার জন্য তো মেরে হাত ভেঙে দিয়েছেন। এত শাস্তি দেওয়ার পরেও কি আপনার শখ মেটেনি? এই ছেলে, বেশি কথা বলা শিখে গেছিস মনে হয়। কথা যাই বলবো চুপচাপ শুনবি, না হয় জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। আকাশ চুপ করে আছে। শোন, তোকে আমার সন্দেহ লাগছে। আমার ছেলেপেলেরা তোর উপরে নজরদারি করবে, মাথায় রাখিস। আচ্ছা, আবার ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় চলে গেলাম। এভাবেই আরো কয়েকটা দিন কাটলো। এই কয়েকদিনে লক্ষ্য করলাম মাহি যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কলেজে আসলেই মাহি আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে যাচ্ছিলাম বাসায়, এমন সময় মাহি ডাক দেয় আমাকে। এই এদিকে আই।
হ্যাঁ বলেন। এই তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। তুই কি কোনো রিলেশন করিস? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে মাহির কাছে গিয়ে বসলাম। শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর এসে আমার সাথে এখানে বসে থাকবি। হঠাৎ মাহির নাম্বারে একটা ফোন আসে। যে ছেলে দুটাকে যারা মেরে ফেলে দিয়ে গেছে তাদের একজনের সংবাদ পাওয়া গেছে। অপর পাশ থেকে কি বলছে কিছুই শুনতে পাচ্ছি না, খালি মাহির কথাই শুনছে। ওকে যে করে হোক আটক করে আমার সামনে নিয়ে আয়। খবর পেয়েছি আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো একটা কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। আচ্ছা। মাহি ফোন রেখে দিয়ে, বেটা এবার যাবি কই? আমার ছেলেদেরকে মারা এবার বুঝাবো, আজ রাতেই তোর খেল খতম। মাহির অল্প কথা শুনে বুঝে গেলাম ইয়াসিনের নাম জেনে গেছে। আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। এই এবার তুই বাসায় যা, আমার কাজ আছে। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে এলাম। এসে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ফোন রিসিভ করছেন না। অনেকবার ফোন দিলাম, তাও রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে। আমার জালে আমি নিজেই ফেসে গেলাম। এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয়, সে 100% শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজছে। ফোনের দিকে তাকাতেই দেখলাম ইয়াসিন ফোন করেছে। ইয়াসিন, কোথায় তুই? ভাই, আমি তো একটা কাজে আসছিলাম। আচ্ছা শোন, যেখানেই আছিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যেই আমার কাছে চলে আসলো। আমি ওকে বললাম তোর নাম ওরা জেনে গেছে। তো ভাই, সমস্যা কি? আমি কি ওদেরকে ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনের বুকে কোনো মানুষ আমার গায়ে হাত দিবে এমন মানুষ এখনো পয়দাই হয় নাই। হ্যাঁ, তোর কিছুই করতে পারবে না। তবে এটা বলতো, আজ রাতে কি তোর কোথাও যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়। ওকে, সমস্যা নেই। ওরা আজ রাতেই কিছু একটা করবে, আর আজ রাতেই আমি আমার আসল রূপ দেখাবো। খবর দিয়ে সব ছেলেপেলেদেরকে আকাশ মাহমুদ কি সেটা আজ পুরো শহরবাসী জানবে। ইয়াসিন সব ছেলেপেলেদেরকে খবর দেয়। গাড়ি করে শুধু আকাশ মাহমুদের ছেলেপেলে শহরে আসতে থাকে। কম করে হলেও 1000-3 ছেলে আসে। সবার কোমরে আর্মস, কেউ কেউ আবার ওম নিয়ে আসে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরো ক্ষিপ্ত। কার এত বড় বুকের পাটা যে আকাশ মাহমুদের সাথে পাঙ্গা নিবে? আকাশ তারপর সমস্ত ছেলেদেরকে শহরের আড্ডায় একত্রিত করে। কে কোথায় থাকবে সেটা বলে দেয়। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড়ে যত বড় বড় দালান বা টাওয়ার আছে, সব জায়গায় আকাশের ছেলে পেলে অমনি ফিট হয়ে আছেন। আকাশ শুধু অর্ডার করবে, সাথে সাথে শহরে রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়ারা পুরো শহরের যত স্ক্রু আছে সবাইকে একত্রিত করে। উদ্দেশ্য একটাই, ওদের ক্রু মেম্বারদের যারা হত্যা করেছে তাদেরকে আজ মৃত্যু চৌখাট অবধি পৌঁছে দেবে। শহরে প্রায় কয়েক শতাধিক ক্রু আছে, সবাই একজোট হয়। রাতের বেলায় আজ তারা ইয়াসিনকে ধরবে। তারপর বাকি যারা ওর সাথে ছিল সব কয়টা নাম বের করে ওকে মেরে ফেলবে। আর ওদেরকে লিড করতেছে নাসির ভাই, আর সাথে তো মাহি আছেই। ওদের নেতৃত্ব মাফিয়ার সকল ক্রু মেম্বার আজ একত্রিত হয়েছে। ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতানো ফাঁদে যে নিজেরই আটকে পড়বে, এই ধারণা কারেরই নেই। বিকাল পেরিয়ে প্রায় মাগরিব হয়ে আসে। আকাশের লোকজন সবাই যে যার জায়গা মতো ফিট হয়ে আছে, আর আকাশ বলে দেয় ইয়াসিন আগে একা যাবে। মাফিয়ার ক্রুরা সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাঠাটা আসবে। একটু পর প্ল্যান মোতাবিক ইয়াসিন চৌরাস্তার মোড়ে যায়। সাথে সাথে মাফিয়া ছেলেপেলেরা ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতে চাপাতি বড় বড়। রামদা ইয়াসিনকে আজ টুকরো টুকরো করে ফেলবে। নাসির ভাই আর মাহি একটা গাড়িতে বসে আছে। ছেলে পেলে দৌড়ে আসে ইয়াসিনকে মারার জন্য, কিন্তু যারা যারা দৌড়ে আসে সব কয়টার মাথায় খুলি ছিদ্র হয়ে মাটিতে লাশ হয়ে পড়ে যায়। রেট অফ ফায়ার দিয়ে মাথার খুলি ছিদ্র করে ফেলেছে আকাশের ছেলেরা। মাফিয়ার সবাই তো ভয় পেয়ে যায়, কেউ বলতে পারে না কি ঘটছে। এইবার ইয়াসিনের সাথে ওর দলের 10-15 জন গিয়ে দাঁড়ায়। মাফিয়ার ছেলে পেলে আরও এক ঝাঁক এগিয়ে আসে মারার জন্য।
ওই 10-15 জন মিলে প্রায় শতখানিক মাফিয়ার ক্রুকে মেরে জায়গার মধ্যে ধুলো বানিয়ে ফেলে। এবার একত্রে সমস্ত মাফিয়ার ক্রুরা ওই 10-15 জনের উপর ঝাঁপিয়ে পড়ে। 10-15 জন মিলে এতজনের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। মাফিয়ার ক্রুরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাই আর মাহি গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকেই তেমন একটা চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসিনকে দেখেই চিনে ফেলতো। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, কত বড় সাহস আমার ছেলে পেলেদের গায়ে হাত দিস! তোদের বুক থেকে আজ কলিজা ছিঁড়ে বের করে ফেলবো। এই সব কয়টাকে গাড়িতে তুলে নিয়ে আয়। নাসির ভাই আর মাহি গাড়িতে উঠতে যাবে, এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েক হাজার ছেলে পেলে বড় বড় আর্মস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাসির ভাইয়ের এটা দেখে তো পা কাঁপা শুরু হয়ে যায়। তারা মাত্র সংখ্যায় কয়েক শতাধিক, আর যারা বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সংখ্যায় কয়েক হাজার। আকাশের ছেলেপেলেরা মাফিয়ার পুরো টিমকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেন আর উড়াধুরা গুলি ছুটতে শুরু করে। মিনিটের মধ্যে মাফিয়ার কয়েক শতাধিক ক্রু মারা যায়। এমন সময় আকাশ সামনের দিকে এগিয়ে আসে। নাসির ভাই আর মাহি ভয়ে মাটিতে জড়সড়ো হয়ে বসে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাহিরে গোলাবর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। কয়েক শত মাফিয়ার ক্রু খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আকাশ অনেক আগে লক্ষ্য করেছে এখানে নাসির ভাই আছে, তাই সে তার দিকে এগিয়ে যায়। কোথা থেকে যেন এক ফোঁটা আলোক রশ্মি এসে আকাশের মুখের উপরে পড়ে। মাহি তো আকাশকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাসির ভাই চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের ছেলেপেলেরা তো প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে, সব কয়টাকে এখানেই মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে গিয়ে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি জানতাম না ছেলেগুলো আপনার ছেলে পেলে ছিল, না হয় কখনোই এখানে আসতাম না। মাফিয়ার ক্রু সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার, আর কে পাইল? মাহি তো রীতিমতো একটার পর একটা অবাকই হচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন কি? পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না। আপনি আগে বলেন, আমায় মাফ করে দিছেন। প্লিজ পাটা ছাড়েন ভাই, আপনার উপরে কোনো রাগি নাই আমার যে মাফ করার মতো কোনো কিছু থাকবে। ওঠেন এবার। নাসির ভাই আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার ক্রুরা এতটা বাজে আর এতটা নিকৃষ্ট যে যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে সেটা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না ভাই। শহরের মাফিয়ারা পুরো মাফিয়া টিমের নামটাই ডুবিয়ে দিল। আর ওই দিন আমি আপনাকে ইচ্ছে করেই ওদের হুলিয়া বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই, আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। এমন ধরনের ভুল আর কখনো হবে না। তারপর নাসির ভাই মাহিরের কাছে যায় আর ওর গালে কয়েকটা কষে থাপ্পড় বসায় দেয়। এই মেয়ে, তুই জানিস এই আকাশ মাহমুদকে? কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই? হ্যাঁ? মাহি চুপ করে আছে। আজ যদি আমি না থাকতাম, তোরা আজ এখান থেকে কেউ জীবিত ঘরে ফিরে যেতে পারতি না। তোরা যেই মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সেই আকাশ মাহমুদ, যে পুরো ওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নাই, তার এই তৈরি করা এই মাফিয়া গ্যাং। আর আজ তোরা তার সাথে পাঙ্গা নিয়ে বসেছিস। সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখ চারিদিকে তাকিয়ে এক ডাক দিয়েছে। হাজার হাজার মাফিয়া ছেলে পেলে এসে একত্রিত হয়েছে। মাফিয়ার লিডার হওয়ার পরেও তার কোনো বাড়াই নাই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মাহি তো মনে হয় এখনই মাটি ছেদ করে জমিনে ঢুকে যাবে। এমন কথা শোনার পর আকাশ সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ থেকে কেউ যদি পাওয়ারের অপব্যবহার করেছ, সোজা তার জীবনটা কেড়ে নিব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনো মেরে মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না।
কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শুধরানোর জন্য। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সোজা মেরে বাড়ি চাপা দিয়ে দিব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আকাশ মাহমুদকে এক নামে চিনে গেছে, কিং অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলেছে সবাইকে আকাশের ছেলেপেলেরা গুম করে ফেলেছে। পরের দিন আকাশ আবার আগের ন্যায় ক্লাস করতে যায়। পুরো কলেজ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। আকাশ কে সেটা পুরো কলেজ জেনে গেছে। ক্লাস করে বাসায় যাবে এমন সময় এক সিনিয়র একটা মেয়ে আকাশের কাছে আসে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে। হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে ঠাস করে থাপ্পড় বানে মেয়েটাকে। আকাশ তো হা করে তাকিয়ে আছে মাহির দিকে। মেয়েটা মাহির ভয়ে থাপ্পড় খেয়ে সোজা হেঁটে চলে যায়। এই ছেলে সমস্যা কি? হ্যাঁ, কই কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সাথে বসে থাকতে? আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? তবে কালকের পর থেকে মাহির কথা বলার ধরন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন আমি তোমার সাথে বসে থাকতে যাব? আর আমি কার সাথে ফ্রেন্ডশিপ করব সেটা কি তুমি ঠিক করবে? দুজন এখন তুমি তুমি করেই কথা বলে। আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আর আমি ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। ওহ, আসছে। মাহি আকাশের হাতটা ধরে জোর করে কালকের স্থানে তাতে নিয়ে যায়। আকাশ তো পুরো হাঁ হয়ে আছে মেয়েটার আচার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যাস নাই আমার। দেখো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি কি সেটা আমি জানতাম না, না জেনেই তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি শর্মিন্দা। কিন্তু একটা কথা যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে এই কয়েকদিনে তোমার জন্য মনের কোনো এক কোণে জায়গা হয়ে গেছে। তোমায় হয়তো ভালোবেসে ফেলেছি। দেবে কি আমায় একটা সুযোগ? আরে আরে, কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যাতা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক না কেন, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, কারণ তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো ছিটাফোঁটাও নেই। দেখে এসেছি এতদিন ধরে কলেজে কিরূপ আচরণ করেছো সবার সাথে, আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা তো কোনোদিনই ভুলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। প্যারা দিতে আসবে না আমাকে একদম। গেলাম আমি, বলে উঠে চলে যায়। এই আকাশ, শুনো প্লিজ। কে শুনে কার কথা? আকাশ উঠে চলে গেছে। মাহি মনে মনে ভাবে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হ্যাঁ, হয়তো তুই মাফিয়ার কিং, কিন্তু আমি কে সেটা তুইও জানিস না। তোকে জমের বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। তোকে জমের বাড়ি পাঠিয়েই আমি দম নেব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিং কে সেটা জানার জন্য, কিন্তু কোনোভাবেই সন্ধান বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলির পাঠা নিজেই ধরা দিল। কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না, যে করেই হোক ভালোবাসার মায়াজালে ওকে ফাঁসাতে হবে। অন্যদিকে আকাশ, মাহি, তোমাকে প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে, কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা কাজ করছে। না হয় তোমায় কখনোই ফিরিয়ে দিতাম না। আর আমি না, তোমাকে কেউই ফিরিয়ে দিবে না, কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ফিরাবে সে নেহাত বোকাম করবে। আকাশ বাসায় চলে যায়। একটু পর বাড়ির মালিক এসে বাড়ি ভাড়া ফ্রি করে দেয়, কারণ আকাশকে চিনে না। এখন শহরে এমন কোনো লোক নাই, অন্তত না চিনলেও তার নাম সবার ধারে ধারে পৌঁছে গেছে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়। বিকেলবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দেয়, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না। তাই নাফিসাকে ফোন দেয় আসিফের কি হয়েছে জানতে। নাফিসা বলে, দেখ আকাশ, আমরা তোর আসল পরিচয় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি তখন থেকেই মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তুই আমাদের খবর করে ছেড়ে দিবি। সেই ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গেছিস? আর আমাকে কি তোর মায়ের মতো ওইরূপ মনে হয়? শোন, আমি আমার মতো, অন্যের মতো আমাকে মনে করিস না। যদি পাওয়ার দেখাতেই হতো তাহলে অনেক আগেই দেখাতাম, কিন্তু আমার কাছে এইসব থেকে বন্ধুত্ব অনেক ঊর্ধ্বে। ক্ষমা করিস রে, আমরা আরো কত কি ভেবে নিয়েছি। চল কোথা থেকে ঘুরে আসি, আসিফকে ফোন দে। আচ্ছা ওয়েট, আমি ওরে বলতেছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপর তিনজন প্ল্যান করে ঘুরতে বের হয়েছে। একটা পার্কে বসে আছে তিনজন। হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়লো। একটা ছেলেকে কয়েকজন মিলে বেরহমভাবে মারতেছে। ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে।
কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না, সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি করব বুঝে উঠতে পারতেছি না। ছেলেটাকে বাঁচাতে যাব না এখানে বসে থাকবো? না, ছেলেটাকে বাঁচানো প্রয়োজন। আসিফ, তোরা থাক, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা, কিন্তু দোস্ত ভেজাল করিস না। আচ্ছা, তারপর সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, এই তোমরা ছেলেটাকে এইভাবে মারতেছো কেন? ছেলেগুলো থেকে একজন বলল, এই তোর কেন লাগে রে? এখানে এত মানুষ থাকতে কেউ কোনো কথা বলছে না, তুই কেন প্যাপে করছিস? যা গিয়ে নিজের কাজ কর। না গেলে কি করবি? ছেলে একটা আমার কাছে এসে কোমর থেকে মেশিন একটা বের করে কপালে ধরল। এই বেশি জবান এসে গেছে মনে হয়, সোজা বাংলা কানে যায় না। শোন, এইসব মেশিন নিয়ে ছেলে খেলা বহু পুরনো। আকাশ মাহমুদ এইসব নিয়ে এক যুগ আগে খেলা ছেড়ে দিচ্ছে। আমার নাম শুনতেই ছেলেটার সাথে সাথে আমার পায়ে পড়ে যায়। বাকি 2-3 জন যারা আছে ওর সাথে, সবাই তো অবাক। কিরে, ওর কি হইল? ছেলেটাকে মারতে গিয়ে ওর পায়ে পড়ে গেল কেন? বাকি ছেলেগুলো আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ভুল করে ফেলেছি। আকাশের নাম শুনে ছেলেটার মুখে এবার সবাই আকাশের পায়ে পড়ে গেল। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিনও করব না। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গিয়েছা, যাকে তোমরা সবাই মিলে এত সময় ধরে মারলে। আচ্ছা ভাই। ছেলেগুলোকে মিলমিশ করে দিয়ে সেখান থেকে চলে এলাম। বাহ আকাশ, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তোর আসল পরিচয় জানার পর থেকে যে রূপেটা ভেবেছিলাম তার থেকে পুরোই ভিন্ন তুই। আসলে দুনিয়াতে ভালো মানুষ আছে রে। আসিফ, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তোদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। মাহি আজ আমাকে প্রপোজ করেছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারার দিকে হা করে আছে। কি রে, কি হয়েছে রে? শোন আকাশ, ওই মেয়ের সাথে একদম এইসবে জড়াবি না। এই মেয়ে আস্ত একটা ডাইনি। আরে পাগল নাকি, ওর সাথে আমি এইসবে জড়াবো? তবে মেয়েটা কিন্তু সেই রকমের সুন্দর রে। তাহলে তুই এগিয়েই ওর গলায় ঝুলে পড় না। সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে, এমন সময় ইয়াসিনের ফোন রিসিভ করে। হ্যাঁ, কি রে? ভাই, দুবাইয়ের মাফিয়া যে আছে আলিবাবা, তার নজর নাকি আমাদের দেশের উপরে গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে আমাদের দেশটাকে নিজের কবলে করে নেবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবলে করে সন্ত্রাস আর জঙ্গিবাদ তৈরি করা। আর ইতিমধ্যে সে নাকি তার বিশেষ একটা টিম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা নাকি তাদের কার্যক্রমে নিযুক্ত হয়ে গেছে। দেশের তথ্য কালেক্ট করছে তারা। কি বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি কার এত বড় সাহস আমার দেশের উপরে নজর দেয়, আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চায়। আকাশ সাথে সাথে আন্ডারওয়ার্ল্ড ডন ইয়াসিফকে ফোন দেয়। हाँ आकाश भाई, बोलो कैसे याद किया मुझे? ভাই, স্মরণ সর্বদাই করি, কিন্তু কাজে কর্মে এতটা ব্যস্ত থাকি যে কথা বলা হয়ে ওঠে না। ओ कोई बात नहीं, तो बोलो मुझे क्यों याद किया? ভাই, দুবাইয়ের ডন আলিবাবার নজর নাকি আমার দেশের উপরে। ওকে বোঝান, না হয়তো আমার দেশের উপরে কোন নজর দিবে তো ওর মস্তক আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। आकाश भाई, वो कामी ने हमसे भी बंधन टूट लिया, उसका अब हमसे कोई दास्ता नहीं है। लेकिन आकाश भाई, हम तुम्हारे साथ हैं। वो कामिनी का नज़र तुम्हारे देश पे पड़ने नहीं दूंगा। जो भी मदद चाहिए मुझे बताना। আচ্ছা ভাই, তারপর কথা বলে রেখে দেয়, কিন্তু তাও কেন যেন মাথা কাজ করছে না। খালি একটা জিনিসই মাথায় ঘুরতেছে, ওর যেই দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে। আকাশ একটা প্ল্যান বানায় কিভাবে ওদেরকে ধরবে। পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজে যায়। নাফিসা, আসিফ ওরা আজ আগে এসে পড়েছে। এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মাহি এসে আকাশকে পিছন থেকে জড়িয়ে ধরে। আকাশের তো মাথায় রাগ উঠে যায়। আকাশ মাহিকে সামনে ঘুরিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। মাহি তো বেকুবের মতো হাঁ হয়ে আছে আকাশের থাপ্পড় খেয়ে। নাফিসা আর আসিফও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। কি করলো আকাশ এটা? এই মেয়ে, গতকাল মানা করেছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তাও তুই কোন সাহসে আজ এসে আমায় জড়িয়ে ধরলি? আমি তো তোমায় ভালোবাসি তাই জড়িয়ে ধরেছি আর কি। রাগ তোর ভালোবাসা, তোর মতো মেয়েকে কে ভালোবাসতে যাবে? সামনে থেকে দূর হ আমার।
আজ খালি থাপ্পড় দিলাম, পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালের দাঁত সবগুলা ফালাই দিব। তাই করো, তোমার যা করতে মন চায় আমার সাথে করো, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কাল সারা রাত ঘুমোতে পারিনি, খালি তোমার কথাই মনে পড়েছে। দেখ মাহি, এটাই শেষবার, এরপর কিন্তু এমন কিছু করলে সত্যি খারাপ হবে। এই নাফিসা, তোরা চল তো, বলে ওদেরকে নিয়ে ক্লাসে চলে যায়। মাহি তো সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস বেটা, তুই আমাকে মারলেই এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এমন সময় মাহির ফোনে একটা ফোন আসে। মাহি ফোনের দিকে তাকিয়ে তো থরথর করে কাঁপতে শুরু করে, তাও ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। কাজ কত দূর এগিয়েছে? আর কয়েকটা দিন সময় লাগবে, বেটাকে কোনোভাবেই লাইনে আনতে পারছি না। আমি জানতাম তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার মতো মেয়ে এইসব কাজের যোগ্য না। এখন যদি বস ফোন দেয় আমি কি জবাব দিব? তোমার উপরে ভরসা করাই আমার বোকামি হয়েছে। বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমার উপরে বিশ্বাস রাখেন, আমি যে করেই হোক ওকে নিজের কবলে এনে ওর অস্তিত্ব মুছে দিব। আমাদের কাছে সময় আছে আর 21 দিন, মানে 3 সপ্তাহ। 21 দিন পর আমরা আমাদের কাজ আঞ্জাম দিব। তার আগেই যা করার করো, না হয়তো তুমি জীবনে তরে প্রাণ হারাবা। না না স্যার, এর আগেই কাজ হয়ে যাবে। ফোন রেখে দেয়। মাহির তো মাথায় কাজ করতেছে না। আকাশ তো বললো নেক্সট টাইম এমন কিছু করলে সে আমাকে খবর করে ছাড়বে। কিভাবে কি করবো আমি, মাথায় তো কাজ করছে না। আকাশ ক্লাসে গিয়ে বসে আছে। একটু পর স্যার আসে আর লেকচার শুরু করে। আকাশ লক্ষ্য করে ওর ফোনটা বাজছে, কিন্তু স্যার থাকায় সে ফোনটা পিক করতে পারছে না, চুপচাপ বসে আছে। স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর সে পকেট থেকে ফোন বের করে দেখে ইয়াসিন ফোন করেছিল। সে একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা চেক করে দেখে, ভাই ওরা 70 জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যার মধ্যে 17 জন মেয়ে আর বাকি 53 জন ছেলে। তারা শহরে আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি। আকাশ ইয়াসিনকে ফোন দেয়। ইয়াসিন, এখন এই জায়গায় আয়, একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। আকাশ আর ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে যায়। জায়গা মতো গিয়ে আকাশ অপেক্ষা করছে। একটু পর ইয়াসিন আসে। জাসুসটাকে তুলে নিয়েছিস? না ভাই, ওর পেছনে লোক লাগিয়ে রেখেছি। ওর দ্বারা বাকি আর 2 জনকে যদি ধরতে পারি। হ্যাঁ গুড। শোন, রাতের মধ্যে তুলে নিবি ওকে, আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না, যে আলী বাবা দেশে হামলা করবে। আচ্ছা ভাই। ইয়াসিন চলে যায় আর আকাশ নাসির ভাইকে ফোন দিয়ে সবটা খুলে বলে। সমস্যা নাই, ছেলে পেলে রেডি আছে, লাগলেই খালি বলবেন। ওই আলী বাবার বাচ্চা দেশের মাটিতে পাও দিতে পারবে না, এমন নাজেহাল করব ওর অবস্থা। আকাশ তারপর বাসায় চলে যায়। রাতের বেলায় ইয়াসিন 70 জন জাসুস থেকে একটাকে তুলে নিয়ে আসে, যেটার ইনফরমেশন ওদের কাছে আছে। ওকে ধরে এনে রুমে বন্দি করে রেখেছে। ইয়াসিন শুরুতে ভালোই ভালোই বলে বাকি সাথীদের নাম বলতে, কিন্তু সে কোনো মতেই স্বীকার করে না। ইয়াসিন 3rd ডিগ্রি দেয়, তাতেও মুখ খুলে না। ইয়াসিন আকাশকে ফোন দিয়ে বলে, ভাই এত চেষ্টা চাচ্ছি, সেই মুখ খুলতেই রাজি হন না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা কাজ কর, গরম পানি কর আর মরিচের গুঁড়ো রেডি করে রাখ। আকাশ 30 মিনিটের মধ্যে সেখানে চলে যায়। ভাই সব রেডি? আকাশ শুরুতে গিয়ে ভালো ভালো বলছি, বাকি সাথীদের নাম বল। সে বলে, তোরা যাই করিস না কেন আবার মুখ থেকে নাম বের করতে পারবি না। এত টর্চার করেও তোর নাম বের করতে পারলো না, ধরে নে আর পারবি না, মারতে মারতে মেরে ফেলেও পারবি না। এখন কি টর্চার করেছি, সবে তো মাত্র শুরু। ইয়াসিন, গরম পানি নিয়ে আয়, আর সাথে যা রাখতে বলেছি সেটাও নিয়ে আয়। ইয়াসিন গরম পানি আর মরিচের গুঁড়োর বাটিটা নিয়ে আকাশের সামনে রাখে। ওর শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেল, আর মুখের মধ্যে একটা কাপড় গুজে দে, যা। ইয়াসিন সাথে আরো একজন মিলে ওর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নেয় আর মুখের মধ্যে কাপড় গুজে দেয়। আকাশ গরম পানির বালতিটা নিয়ে ফুটন্ত গরম পানিগুলো ওর শরীরে ঢেলে দেয়। গরম পানি ঢালার সাথে সাথে সে সাপের মতো মোচড়ামুচড়ি করতে আরম্ভ করে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে ওর। ছেলেটা অঝরে চেঁচাচ্ছে, কিন্তু তার গলার আওয়াজ বের হচ্ছে না। আকাশ তারপর মরিচ গুঁড়োগুলো
ওর শরীরের মধ্যে ঢেলে দেয়। ছেলেটা আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর চোখের ভাষায় বলতে থাকে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিতে। সে সবটা স্বীকার করবে। ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেল। ইয়াসিন মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়। ছেলেটা মিনিটের সুরে বলতে থাকে, পানি। আকাশ ওর হাতের পাশে থাকা পানির বোতলটা এগিয়ে দেয়। সে গটগট করে 2 লিটার পানি জায়গায় শেষ করে ফেলে। এবার সাথীদের নাম বল, আর না হয়তো বুঝে গেছিস আমি কি কি করতে পারি। বিশ্বাস করুন, বাকি সাথীদের মধ্যে আমি কাউকে চিনি না, 2-1 জন ছাড়া। তাও যাদেরকে চিনি ওদের সাথে কিছুদিনের পরিচয়, কারণ বস আমাদের এক একজনকে এক এক জায়গা থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারোর পূর্ব পরিচয় নাই, আমাকে উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবারই নাম জানিস, ভালোই ভালোই নাম বল, না হয়তো আবার শুরু হয়ে যাবে। মিথ্যা বলে পার পাবি না। বিশ্বাস করেন, আমি 2-1 জনকে চিনি। ইয়াসিন, গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয়। ইয়াসিন একটু পর, এই যে ভাই সুই। আকাশ সুইটা নিয়ে ছেলেটার রগের মধ্যে ফুটাতে থাকে। ছেলেটা ব্যথার তাড়নায় চিৎকার করে মিনতি করছে আর বলছে, বিশ্বাস করুন, আমি আর কারো নাম এই জানি না। আপনারা আমাকে মেরে ফেলেও একই কথা বলবো আমি। আকাশ কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্য বলছে। আচ্ছা, বাকি 2 জনের নাম বল। আমার ফোনে তাদের ছবি আছে। এর আগে মিশন সাথে কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইল আছে। ইয়াসিন, ওর ফোন কোথায় রে? ভাই ফোন জব্দ করে রেখেছি, ওয়েট 1 মিনিট এনে দিচ্ছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফিঙ্গার দিয়ে ফোন ওপেন করে। যেই 2 জনকে চিনে তাদের পিক দেখায়। আকাশ একজনকে চিনে না, কিন্তু 2য় জনকে দেখে তো আকাশের মাথায় যেন বাজ পড়ের মতো অবস্থা। এটা কি করে সম্ভব? এই, তুই সত্যি বলছিস তো তোদের টিমের মধ্যে এও একজন? হ্যাঁ, সত্যি বলছি। ওকে, ওদের ব্যবস্থা করছি আমি। আর তোদের 70 জনকে লিড দিয়ে দেশে এনেছে কে? কেউ আনেনি, তবে বলছি আমাদের একজন লিডার এদেশে বহুকাল আগে থেকে বসবাস করে, যে সমস্ত কিছু দেখভাল করবে। কিন্তু আমরা মিশনে এসেছি ঠিক, কিন্তু সেই লিডারকে এখনো দেখিনি। আকাশ তো দ্বিতীয়বারের মতো শক খায়। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ একজন থেকে আসছে মানে? আকাশের মাথা রীতিমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। ইয়াসিন, ওকে এখানে এভাবেই ফেলে রাখ, আর ছবি রেখে তুলে নিয়ে আয়। আর বাকি যে আছে তাকে আমার উপরে ছেড়ে দে। মনে মনে প্ল্যান তৈরি করলাম ওকে কিভাবে ধরব। তখন মনে পড়লো সে আমার জন্য ভালোবাসা নামক যে ফাঁদটা এঁটেছে, তার মধ্যেই তাকে ফাঁসাবো। এত সময় হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, মাহি হচ্ছে 70 জন জাসুসের মধ্যে একজন। উপরে যে ছবিটা দেখলাম সেটা মাহিরই ছবি। এবার ওর ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন লিডার যে আমাদের দেশে বহুকাল আগে থেকে বসবাস করছে, তার উত্তর হয়তো মাহির কাছ থেকেই পাবো। মাহি পারবে একমাত্র হয়তো তার সঠিক সন্ধান দিতে। পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম, গিয়ে মাহির খোঁজ করছি, কিন্তু মাহি নাকি এখনো আসেনি। ওয়েট করছি। একটু পর মাহি আসলো। মাহিকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? আমি জানি তুমি কি বলবে, যে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছ। আসলে মাহি, গত 2 দিন অনেক ভেবে দেখেছি আমার লাইফে এমন কাউকে দরকার যে আমাকে গুছিয়ে দিবে। হ্যাঁ দিব তো, আমি তোমার জীবন গুছিয়ে দিব। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় তোমায় ভালোবাসার মতো একটা সুযোগ দিবে? হ্যাঁ দিব তো, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো? আমাকে সবসময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়ে দিতে হবে। আমি হাজারো বায়না করব, সেগুলো তোমার পূরণ করতে হবে। হ্যাঁ, করবো তো তোমার সব বায়না পূরণ। তাহলে চলো, আজ ক্লাস করব না, তুমি আমাকে দূরে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আচ্ছা চলো। 2 জনে মিলে একটা পার্কে যায়। মাহি আকাশের কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছে। মাহির কেন জানি খুব শান্তি লাগছে। মনে হচ্ছে যেন আকাশের কাঁধটা পরম শান্তির একটা স্থান। একটু পর ফুচকাওয়ালা মামা তার স্টকটা ওপেন করে। এই আকাশ, আমি ফুচকা খাবো। আচ্ছা চলো। তারপর আকাশ ফুচকা অর্ডার করে। এই কি রে, তুমি খাবা না? না, আমার খেতে ইচ্ছে করছে না। আর এসব আমি একটু কম খাই, আমার ভালো লাগে না।
আচ্ছা তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমার খেতে হবে না। মাহিকে খাইয়ে দিচ্ছে, ইচ্ছে করছে না ওর মতো ছলনাময়কে নিজের হাতে খাইয়ে দিতে। ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে দিয়ে ওকে মেরে ফেলে। মাহি তো আপন মনেই ফুচকা খাচ্ছে আর মনে মনে ভাবছে, আজ যদি আমি মিশনে না আসতাম, সত্যি তুমি আমি ভালোবাসতাম। তোমার মতো মানুষ হয় না যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো গরিমা নাই। আজ এই এত খারাপ লাগছে, যেদিন তোমায় আমি নিজ হাতে মারবো সেদিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস পাচ্ছি আমি। আকাশও মনে মনে ভাবে, মাহি তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসতে, উপরওয়ালা সাক্ষী তোমার হাত আমি কখনোই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনাময়ী, তোমার জন্য মনের কোনো এক জায়গায় ভালোবাসা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করাও নেহাত বোকামো হবে। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবে। সেদিন অনেকটা সময় পার্কে সময় কাটায় দুজনে একসাথে মিলে। পরে আসার সময় দুজনে নাম্বার আদান প্রদান করে নেয়। আকাশ বাসায় এসে ক্লাস ব্যাগটা টেবিলের উপর রেখে বিছানায় শরীর এলিয়ে দেয়। এমন সময় ইয়াসিন ফোন করে, ভাই জাসুসটাকেও তুলে নিয়ে এসেছি। দুইটাকে একই সাথে বন্দি কর। প্রথমে ভালোই জিজ্ঞেস কর, যদি সঠিক উত্তর না দেয় গতকাল আমি যেমনটা করেছি সেরূপ আচরণ করবি। আচ্ছা ভাই। আর শোন, শহরে বা গ্রামগঞ্জে আমাদের যত মাফিয়া ক্রু আছে সবাইকে অ্যালার্ট করে দে, যে কোনো সময় যদি ডাক দিই সাথে সাথে যেন উপস্থিত থাকে। আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছে দিচ্ছি। ইয়াসিন ভালোই জাসুস থেকে উত্তর চায়। সে প্রথমে না করে, পরে গতকাল যেই জাসুসটাকে আটকে রেখেছে তাকে ওর সামনে আনে আর বলে, দেখ, একে একবার যদি ভালো মুখ না খুলিস তাহলে তোর হালও এমনটা করব। সে ভয়ে সবকিছু স্বীকার করে। তার কাছে যত সন্ধান ছিল সবকিছু ইয়াসিনকে খুলে বলে। আকাশ না খেয়েই ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। মাহি ফোন করেছে। আমার বাবুটা কি করে? এই তো ঘুমোচ্ছে। খাবার খেয়েছো? না, আসলে বাসায় এসে শরীরটা ক্লান্ত লাগছিল তো, তাই শরীর এলিয়ে দিয়েছি বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। এই কি বললা তুমি? এখনো খাও নাই মানে কি? যাও এখন গিয়ে উঠে খেয়ে নাও। আচ্ছা বাবা, যাচ্ছি তো। এত রাগ করার কি আছে? চুপ থাকো, একদম কথা বলবে না। কত সময় হয়েছে এখনো না খেয়ে আছো আর বলছো রাগ করতে না? আচ্ছা যাচ্ছি। আকাশ ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর বাহির থেকে খাবার অর্ডার করে সেগুলো খেয়ে নেয়। খেয়ে দিয়ে বিকালবেলা জাসুস দুটাকে যেখানে রেখেছে সেখানে যায়। ভাই, জাসুসটা ভয়ে সব বলে দিয়েছে। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটাই বের করছি। তবে বাকি আরো বহু মানুষ আছে যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সমস্যা নেই, পরের জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সব কটাকে আটক কর, দেখবি সবার খবর পেয়ে যাবে। আকাশ ইয়াসবির ভাইকে ফোন দেয়। आकाश भाई, हाँ बोलो। भाई, आपको बोला था उस आली बाबा को समझाने के लिए। आकाश भाई, वो कामीना मेरे बात मानने के लिए तैयार नहीं है। वो कामीना खुद को बहुत बड़ा डॉन समझने लग गया। भाई आप ही बताओ, उस कमी नहीं का क्या करूं? भाई, करना क्या, लातों के भूत बातों से नहीं मानती। कामीने को सबक सिखानी पड़ेगा। अच्छा भाई, अब उस आली बाबा भी देखेगा, गलत नजर डाले वाला के अंजाम कितना बुरा होता है। এদিকে মাহি ফোন করে তার বসকে বলে, বস আমি বলেছিলাম না আর কিছুটা সময় দেন, বেটাকে লাইনে নিয়ে আসবো। দেখেছেন বেটাকে লাইনে নিয়ে এসেছি। গুড প্লে, চালিয়ে যাও, সময় মতো খেল খতম করে দিবা। আর মাহি, আমাদের কিছু জাসুসের কোনো খবরই পাচ্ছি না। প্রায় 10-12 জন জাসুসের একই অবস্থা। আচ্ছা আমি খবর লাগাচ্ছি কি হয়েছে। আকাশ আসার সময় ইয়াসিনকে বলে আসেন জাসুস দুটাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে। ইয়াসিন জাসুস দুটাকে মেরে একটাকে নদীতে ভাসিয়ে দেয়, আরেকটাকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসে। এভাবেই আরও 10 দিন অতিক্রম হয়ে যায়। মাফিয়া টিম 70 জন জাসুস সব কয়টাকে আটক করে। তারপর একে একে সব কয়টার কাম তামাম করে। অন্যদিকে মাহির আর আকাশের সম্পর্ক যেন দিন দিন গভীরই হচ্ছে।
তবে দুজনেই সবটা উপর থেকে প্রকাশ করে, ভিতরে দুজনের অন্য কিছু চলছে। তবে মাহি কেন যেন সত্যিই দুর্বল হয়ে পড়েছে। আকাশের ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। মাহি নিজের দ্বিধা দ্বন্দ্ব পড়ে যাচ্ছে, তার সাথে এসব কি হচ্ছে। এসেছে মিশনে, কিন্তু প্রতারণা করতে গিয়ে সে যেন নিজেই সত্যিকারের অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়েছে। কারণ আকাশ তার সর্বদা কেয়ার করে, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করে। একদিন আকাশ আর মাহি কলেজের পাশে একটা জায়গায় বসে আছে। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলে পেলে মিলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে। কলেজের ছেলে পেলেদেরকে মারতে শুরু করে। এই কলেজের কিছু ছেলে পেলেদের সাথে নাকি তাদের পুরনো কিছু শত্রুতা আছে। দেখো মাহি, তুমি তো শহরের মাফিয়া লিডার, তুমি গিয়ে সমস্যাটা সমাধান করো। আর এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি এখনই আসছি। বলে কিছু ছেলে পেলে নিয়ে সেখানে যায়, কিন্তু তারা উল্টো মার খেয়ে সেখান থেকে চলে আসে। খালি মাহি একা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মাহির দিকে এগোতে থাকে আর খারাপ খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে ধামা বের করে মাহিকে কোপানোর জন্য, যেই না মাহিকে কোপ দিবে মাহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আকাশ দৌড়ে গিয়ে ছেলেটার সিনার মধ্যে একটা সজোরে লাথি মারে। ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে সবাই আকাশের দিকে একত্রে এগিয়ে আসে। আকাশের পকেটে অল টাইম একটা সিজার ব্লেড থাকে, সেটা হাতে নিয়ে একটাকে মারতে থাকে। কারো হাতে কারোর পেটে, সব কটা মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। মাহি দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এই পাগল, কান্না করছো কেন? আমি আছি তো। আমি থাকতে তোমার গায়ে কে হাত দিবে? এমন বুকের পাঠা কার হয়েছে যে আমার কলিজার গায়ে হাত দিবে? এদিকে পুরো কলেজ হা হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে, তাদের কেমিস্ট্রি দেখছে। মাহি আকাশের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করেই যাচ্ছে। সে আজ বুঝে নিয়েছে আকাশ কেমন, কাকে সে ধোকা দিতে যাচ্ছে। যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো, সে আজ বুঝে গেছে আকাশের বুকেই তার শেষ ঠিকানা। না, আমি আকাশকে ধোকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, থাকবো না আর এই শহরে। দুজনে মিলে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করব। এদিকে আকাশ মাহিকে শান্ত করতে ব্যস্ত। তারপর মাহিকে কোনো রকমে শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসায় দিয়ে আসে। মাহি যেন পাগল পাগল হয়ে যাচ্ছে, কারণ সে আকাশকে হারাতে পারবে না। এভাবে আরো কিছুদিন কেটে যায়, বাকি মাত্র 3 দিন। আকাশ কয়দিন লক্ষ্য করেছে মাহিও কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আকাশ যে সময়টা ওর সাথে থাকে, সেই সব সময় আকাশের সাথে ছায়ার মতো লেগেই থাকে। আর দূরে থাকলে সর্বদা ফোন দিয়ে খোঁজ খবর নেয়। সকাল থেকে মাহির ফোনে ওর বস ফোন করছে, কিন্তু সে ভয়ে ফোন রিসিভ করছে না। সে বসকে কি বলবে? আর সে আকাশকে ধোকা দিতে চায় না। বস বেশ কয়েকবার ফোন দেয়, না পারতে ফোন রিসিভ করে। কি সমস্যা মাহি? এত সময় ধরে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করছো না কেন? বস, একটু সমস্যা ছিলাম, আকাশ আমার সাথে ছিল তাই ফোন রিসিভ করিনি। মিথ্যা বলল। ও শোনো, হাতে আর বেশি সময় নেই। তোমার ফোনে একটা ঠিকানা টেক্সট করব, আমি তখনই তুমি আকাশকে ফুসিয়ে ফাঁসিয়ে আমার টেক্সট করা ঠিকানা মতো চলে আসবা। যদি কোনো কারণে এদিক ওই দিন হয়, জানোই তো তোমার মায়ের অপারেশন হবে না টাকার কারণে। মাহি কি করবে কিছুই মাথায় কাজ করছে না। সে এমন মিশনে যোগ দিয়েছে কারণ এই মিশনটা করলে তারা তাকে মোটা অঙ্কের একটা টাকা দিবে, যা দিয়ে তার মায়ের চিকিৎসা সে ভালোভাবে করতে পারবে। তার মায়ের লিভারে টিউমার ধরা পড়েছে, সেটার অপারেশন করতে হবে। একদিকে আকাশ, অন্যদিকে তার জন্মদাত্রী মা। কাকে রেখে কাকে বাঁচাবে সে? না, আমার মাকে বাঁচাতেই হবে। সে মনের মধ্যে পাথর রেখে না, বস মিস হবে না, আমি ওকে নিয়ে ঠিকানা মতো চলে আসব। বস ফোন কেটে দেয়। মাহি মাটিতে বসে কান্না করে দেয়। আকাশ, বিশ্বাস করো, শুরুতে আমি তোমায় ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমায় ভালোবেসে ফেলেছি। আমি তোমায় ছাড়া থাকবো কি করে আমি আকাশ? বলে কান্নার মাত্র আরো বাড়িয়ে দেয়। আকাশ সমস্ত মাফিয়ার ক্রুদেরকে একত্রে করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আলিবাবা পরিপূর্ণভাবে প্রস্তুত।
আজ বাদে কাল সে বাংলাদেশে হামলা করবে, তারপর বাংলাদেশটাকে সে তার নিজের দখল করে নেবে, আর সে এই দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনো জানে না, তার জন্য কাল অপেক্ষা করছে। তার মৃত্যু ওই কালের হাতেই লেখা আছে। আলিবাবা আরো কয়েকটা টিম বাংলাদেশে পাঠায়, যে শহরের বিশেষ বিশেষ জায়গায় মাইন ফিট করে রাখতে। সে আগামীকালকে বাংলাদেশে আসবে। আকাশ মাফিয়া সমস্ত ক্রুদেরকে একত্রে করে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। যে আমাদের দেশ আজ বাদে কাল অন্যরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না পিছু হটে যাবে? সকলেই একত্রে বলে ওঠে, আকাশ ভাই, আমরা কখনোই পিছু হাঁটবো না। যত যাই কিছু হোক না কেন, বাইরে যে কোনো খারাপ শক্তি আমাদের দেশকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে কালকের জন্য রেডি থাকো সকলে। ওই আলিবাবা আর তার টিমের সমস্ত সদস্যকে এই বাংলার মাটিতে পুঁতে রাখবো। আকাশ তারপর বাসায় চলে যায়। বাসায় গিয়ে মাহিকে ফোন দিচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না। আকাশ অনেকগুলো ফোন দেয়, তাও কোনো খবর নেই। মাহি একটু পর নিজেই ফোন দেয়। কলিজা সরি, আসলে ওয়াশরুমে ছিলাম, দেখতে পাই নাই। আচ্ছা যাও, ফ্রেশ হয়েছো, এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আর কিন্তু বিকালে দেখা করব। আচ্ছা। তারপর আকাশ খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেয়। বিকেলবেলায় মাহি ফোন করতেছে দেখা করতে যাওয়ার জন্য। কলিজা, আর মাত্র 5 মিনিট, আসছে। 5 মিনিটের মধ্যেই মাহির বাসার সামনে চলে যায়। তারপর দুজনে মিলে ঘুরতে বের হয়। দুজনে নদীর পাড়ে একটা জায়গায় বসে আছে, উপরে আবার পার্ক। দুজনেই বসে বসে কথা বলতেছে। হঠাৎ একটা পিচ্চি বাচ্চা এসে মাহির কাঁধে হাত দেয়। বাচ্চাটার হাতের মধ্যে একটা বল। আন্টি, আমার সাথে খেলা করবা? আম্মু না কোথায় যেন চলে গেছে। মাহির বাচ্চাটাকে দেখে মাহের লেগে যায়। হ্যাঁ বাবু, করবো তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না তো। আকাশ, তুমি বসো, আমি বাচ্চাটার সাথে একটু বল দিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে। আচ্ছা যাও। মাহি আর বাচ্চাটা খেলা করতেছে। আকাশ দূর থেকে ওদের দিকে হা করে তাকিয়ে আছে। মাহিকে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। কি কিউট লাগতেছে মাহিকে দেখতে। ইস, মাহি যদি সত্যি আমায় ভালোবাসতো কখনোই ওর হাত ছাড়তাম না, কিন্তু আফসোস, আমার কপাল খারাপ। আকাশ হঠাৎ লক্ষ্য করে মাহির ব্যাগে থাকা ফোনটা বাজছে। আকাশ প্রথমে চিন্তা করে মাহিকে ডাক দিবে কিনা, পরে আবার ভাবলাম না থাক, মেয়েটা খেলতেছে খেলো। ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। ভাবলাম ফোনটা আমি রিসিভ করব, কিন্তু ফোনটা হাতে নিতে নিতে কেটে গেল। ফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করলাম, কে ফোন দিয়েছে। দেখলাম বস দিয়ে সেভ করা নাম্বারটা। এটা দেখি তো 1000 ভোল্টের একটা ঝটকা খেলাম। আবার একটু পর একটা মেসেজ আসলো বস নাম্বারটা থেকে। কালকে আকাশকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যেই বাড়িটা আছে সেখানে চলে আসবা। আমাদের বস কালকে দেশে আসবে, আর বস আরো কয়েকটা টিম দেশে পাঠিয়েছেন। বড় বড় যত বাড়ি বা সুপার শপ আছে সব জায়গায় মাইন ফিট করে রাখবে। ওরা পুরো শহরে মিনিটেই তামা হয়ে যাবে। এমনিতে আকাশ একটা ঝাটকার মধ্যে আছে, তার উপরে এমন মেসেজ দেখে ওর পায়ের নিচ থেকে যেন মনে হয় মাটি সরে গেছে। আকাশ ভাবতেছে এখন কিভাবে কি করবে সে তো এখন সব জেনে গেছে। সে মনে মনে একটা প্ল্যান সাজিয়ে ফেলে। একটু পর বাচ্চাটার মা এসে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ, আমার বাচ্চা। পরে বাচ্চাটাকে দেখে তো ঝাপটে ধরে কান্না শুরু করে। এই যে এখন কেন কান্না করছেন? বাচ্চাকে রেখে এদিক সেদিক যখন যান তখন মনে থাকে না বাচ্চার কথা? আসলে আমি কোথাও যাইনি, সে খেলতে খেলতে হুট করে আমার নজর এড়িয়ে এখানে চলে এসেছে। যাই হোক, বাচ্চার দিকে একটু ভালো করে নজরদারি করবেন। বাচ্চাটাকে নিয়ে ওর মা চলে যায়। মাহি এসে আকাশের পাশে বসে। কলিজা, আমার না কেন জানি খুব ভয় করছে, কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবা। আকাশ মনে মনে, নিজেই তো প্রতারণা করতেছ, থেকে বা হারিয়ে যাওয়ায় কি আসবে যাবে। কেন তোমার এমন কেন মনে হয় যে আমি হারিয়ে যাব? জানি না, কেন জানি খুব ভয় করতেছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। আকাশ মাহির দিকে হাত বাড়িয়ে দেয়। মাহি আকাশের হাতটা ধরে ওর বুকের উপরে রাখে। কিছু অনুভব করতেছো? হ্যাঁ, খুব কাঁপতেছে বুকটা। আকাশ, এটা বিশ্বাস করিও, এই মাহি তোমায় সত্যি ভালোবাসে, নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে।
বলতে বলতে কান্না করে দেয় আকাশ। মাহির কথা শুনে কেন জানি মনে হচ্ছে এই কথাগুলো মিথ্যে না। এই কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যা আকাশকে বারবার ভাবতে বাধ্য করছে। আকাশ যখন মাহির বুকে হাত দেয় তখনই সে বুঝতে পারে মাহি কোনো না কোনোভাবে ওকে সত্যি ভালোবাসে। কিন্তু আবার এটাও মাথায় কাজ করছে সে যে প্রতারণা করে আসছে। ধুর, যা হবে কাল দেখা যাবে। সে মাহিকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নেয়। বেশ কিছু সময় মাহি আকাশের বুকের মধ্যে মাথা রেখে কান্না করে। আকাশ মাহিকে অনেক কষ্টে শান্ত করে। তারপর দুজনেই সেখান থেকে উঠে রিস্কা নেয় বাসার উদ্দেশ্যে। আকাশ আগে মাহিকে বাসায় পৌঁছে দেবে, পরে সে বাসায় ফিরবে। মাহির বাসার সামনে আসার পর মাহি নেমে যায় রিস্কা থেকে আর আকাশকে বলে, কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থেকো। আকাশ আর পাল্টা প্রশ্ন করে না যে কোথায় যাবে। সে তো জেনেই গেছে মাহি তাকে কোথায় নিয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই, যাব। মাহি বাসায় না গিয়ে সোজা রিস্কা নিয়ে ওদের টিমের আসল পাওয়ার পয়েন্টে, যেটা সেখানে চলে যায়। সেখানে ইয়াসিন আরও অনেক ক্রু মেম্বাররা আছে। সে ইয়াসিন আর যারা এখন মজুদ আছে সবাইকে নিজের প্ল্যানটা বলে। ইয়াসিন তো কোনো মতেই রাজি না যে আকাশ একা যাবে। তার কথা হচ্ছে সেও যাবে তার সাথে। ইয়াসিন, সমস্যা নেই, আমি তো আর একা যাব না। আমি যাওয়ার কিছু সময় পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে, বা যদি সিগন্যাল পাঠাতে না পারি তাহলে 30 মিনিট ওয়েট করবে, পরে সোজা হামলা করবি। আগে থেকে তোরা পুরো এলাকাটাকে ঘেরাও করে ফেলবি। আচ্ছা ভাই। আর শোন, ওরা শহরের সমস্ত যত বাড়ি বা টাওয়ার আছে সব জায়গায় মাইন ফিট করবে, সেগুলো ডিফিউজ করার ব্যবস্থা কর। ইয়াসিন আকাশের কথা মতো ক্রু মেম্বারদেরকে আলাদা আলাদা করে কাজে পাঠায় দেয়। সমস্ত কিছু প্ল্যান করা শেষ। আকাশ বাসায় চলে আসবে তার আগে সে নাসির ভাইকে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ আসছে বারবার। আকাশ তো কিছুই বুঝে উঠতে পারছে না। সে বাসায় যাওয়ার আগে এক পাক নাসির ভাইয়ের বাসায় যায়, কিন্তু নাসির ভাই নাকি নাই। বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা করে একটু মায়ের সাথে কথা বলে পরে আবার বাসায় এসে পড়ে। মাগরিবের পর প্রায় 7টার দিকে মাহি ফোন দেয় যে, আকাশ, রেডি হয়ে আমার বাসার সামনে আসো। আকাশ শার্টটা গায়ে দিয়ে কোমরে দুটো মেশিন গুজে নেয় আর ইয়াসিনকে ইনফর্ম করে সে বের হচ্ছে। ইয়াসিনরা আগে জায়গা মতো পজিশন নিয়ে বসে আছে। মাহি বাসার সামনে অপেক্ষা করছে। আকাশ গাড়ি নিয়ে রওনা হয়েছে, কিন্তু মাহি কেন জানি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। চোখের কোণে বেয়ে পানি পড়তে আরম্ভ করে। সে চোখের পানিগুলো মুছে নেয়। একটু পর আকাশ আসে। কলিজা, তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। আকাশ মাহির দিকে নজর পড়তেই ওর চোখ যেন ফেরাতে পারছে না। একদম হুড়পড়ির মতো লাগছে মাহিকে। আকাশ মাহির দিকে এক নজর চেয়ে আছে। আকাশ শুয়েছে, চলো। মাহির কথায় আকাশের হুঁশ ফিরে আসে। ওহ, চলো। এই ওয়েট, একটা কাজ বাকি। বলে মাহি আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহি চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সে মনে মনে আকাশের থেকে মাপ চেয়ে নেয়। কলিজা, আমায় মাফ করে দিও। তোমায় সত্যি ভালোবাসি, কিন্তু তারপরেও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মাহি, কি হয়েছে, যাবে না? মাহি চোখের পানি মুছে নেয়। আকাশ না দেখে মতো করে, যাবো তো, চলো। মাহি আকাশকে নিয়ে বসের ঠিকানা মতো চলে যায়। আকাশ বাসায় যাওয়ার পর দেখে কেউ নাই, পুরা বাসা ফাঁকা। কিন্তু একটু পর এই পুরো বাড়ি ঘেরাও করে ফেলে আলিবাবার ছেলেরা। ওরা সবাই লুকিয়েছিল, 50 থেকে 60 জন হবে ছেলে। মাহি সুন্দর করে সাইড হয়ে যায়। আকাশ এতজনের সাথে কখনোই পেরে উঠবে না। এমন সময় আলিবাবা আসে। আলিবাবা বাংলাদেশে চলে আসছে। মাহি আলিবাবার সাথে গিয়ে দাঁড়ায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ, এখনো সময় আছে, ভালোই আমার দলে যোগ দে, ভালো একটা অবস্থান করে দিব তোর। আলিবাবা বাংলাও পারে? তোর মতো দেশদ্রোহীর সাথে মিলে কাজ করব, সেটা ভাবলি কি করে? এই, তোর খুব দেমাগ, হ্যাঁ? এই, তোরা চেয়ে চেয়ে কি দেখছিস? যা ওর কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে আয়, দেখবো কত বড় কলিজা হয়েছে ওর।
আমার সামনে বড় গলায় কথা বলে। ছেলে পেলে আকাশের দিকে এগিয়ে আসে মারার জন্য। আকাশ ছেলেগুলোকে একাই মারতে শুরু করে। 10-12 জনকে সে কিছু সময়ের মধ্যে মাটিতে শুইয়ে দেয়। এবার আরো কিছু ছেলে পেলে এগিয়ে আসে ওকে মারার জন্য। হাতে বিভিন্ন ধরনের তলোয়ার। আকাশ পকেট থেকে সিজার ব্লেড বের করে আর একে একে ওইগুলোকে মেরে মাটিতে ফেলে দেয়। এমন সময় কেউ একজন এসে আকাশের মাথায় সজোরে বাড়ি দেয় লোহা জাতীয় কিছু একটা দিয়ে। আকাশ পিছনে ফিরে যখন দেখে মানুষটাকে, তার চোখ বড় বড় হয়ে যায় আর ধাপ করে মাটিতে পড়ে যায়। আকাশ পিছনে ফিরে দেখে নাসির ভাই, যাকে সেই অন্ধের মতো ভরসা করত। সেই নাসির ভাই এই তার সাথে। আকাশে যেন বিশ্বাসই হচ্ছে না। আকাশের মাথার পিছন সাইড থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে, তাও সে হার মানবে না। নাসির ভাইকে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারে। নাসির ভাই সোজা মাটির উপরে গিয়ে আছড়ে পড়ে। আলিবাবার লোকেরা এসে আকাশকে ধরে ফেলে, এমন ভাবে ধরেছে যে সে নড়তে চড়তেও পারছে না। আলিবাবা এসে আকাশের থুতনির মধ্যে হাত দিয়ে, এই কুত্তার বাচ্চা, তোর অনেক পাওয়ার, হ্যাঁ? নিজেকে এই শহরের ডন মনে করিস? ভালোই ভালোই বলেছিলাম আমাদের দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু তুই তা করিসনি। এবার মরার জন্য রেডি হ। আলিবাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আকাশের দিকে তাক করে। এমন সময় নাসির ভাই মাটি থেকে উঠে এসে, এই আলী বাবা, না, ওকে তুমি নয়, আমি মারবো। অনেক বছর ওর হয়ে কাজ করেছি, কিন্তু সে জানে না আমি তার বাপ। আর ওর কত বড় সাহস, সে আমায় লাথি মারে। বলে আলিবাবার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর আকাশের দিকে পিস্তল তাক করে যেই না ওকে শুট করে, মাহি দৌড়ে আকাশের সামনে এসে পড়ে আর বুলেটটা মাহির শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মাহি মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে ইয়াসিন আর পুরো মাফিয়া সমস্ত ক্রুরা ওয়েট করছে কখন আকাশ সিগন্যাল দিবে, কিন্তু 30 মিনিট আফ হয়ে গেছে, এখনো সিগন্যাল আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় এক্ষুনি হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যায়। পিছনে যাওয়ার সাথে সাথেই আলিবাবার লোকেরা খবর পেয়ে যায় আর ওরা অস্ত্র শস্ত্র নিয়ে মাফিয়ার ক্রুর উপরে হামলা করে। কিন্তু মাফিয়ার এত হাজার ক্রুর সামনে আলিবাবার এই অল্প সংখ্যক লোক মশা মাছির থেকেও ছোট একটা প্রাণী। মাফিয়ার ক্রুরা আলিবাবার টিমের সব কয়টাকে আটক করে, সাথে আলিবাবাও নাসির ভাইকেও। আকাশের মাথা যেন ভো ভো করে ঘুরতেছে, সে যেন শক্তি পাচ্ছে না কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে গিয়ে আকাশকে ধরে। ভাই, আপনার কি হয়েছে? আমার কিছু হয় নাই, মাহিকে দেখ। ভাই, ওনার তো শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি গাড়িতে করে মাহিকে হসপিটালে নিয়ে যায়। আকাশ পায়ের থেকে জুতো খুলে আলিবাবার গালে কষে কয়েকটা লাগায় দেয়। নাসির ভাইকেও কয়েকটা মারে। এই বাচ্চা ছেলে, আমাকে যত মারবি মার, কিন্তু আমাদের কাজকর্ম তুই কখনো দমিয়ে রাখতে পারবি না। একটু পর পুরো শহরটা তামা হয়ে যাবে, তোরা শুধু দেখেই থাকবি। তোরা আমার কাজকর্মের কাছের বাচ্চার চাইতেও ছোট। সেই স্বপ্ন নিজের ভেতরেই রেখে দে। আমি ছেলেপেলেকে অনেক আগেই মাইন্ড ডিফিউজ করতে লাগিয়ে দিয়েছি। আকাশ ঠিক মতে কথা বলতে পারছে না, কথা বলতে বলতে ঢুলে পড়ে যাচ্ছে। এই তোরা কোথায়? এখান থেকে একটাও যেন নিজের মাটিতে ফিরে যেতে না পারে। সব কয়টাকে মেরে পাশেই কবরস্থানে পুঁতে দিয়ে আসবি, সাথেই 2 মুখী সাপ নাসিরকেও মেরে পুঁতে দিবি। বলতে না বলতেই আকাশ মাটিতে পড়ে যায়। ছেলেপেলেরা ধরে আকাশকে হসপিটালে নিয়ে যায়। একদিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকে। মাহি, আয় মাহি, তুমি কোথায়? ইয়াসিন আকাশকে শান্ত করে। ভাই, মাহি ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না। না, আমি আমার মাহিকে দেখব। আল্লাহ, এখন ওনার কি হবে? ওনার অবস্থা তো ভালো না। ডাক্তার সময় দিয়েছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসলে ওর চিন্তা ছেড়ে দিতে। অলরেডি 1 দিন পার হয়ে গেছে, এখনো জ্ঞান ফেরার কোনো নাম নিশানা নেই। এই ইয়াসিন, তুই আমাকে মাহির কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে আছে মাটির দিকে তাকিয়ে। ইয়াসিন কি বলেছে শুনিসনি? আমাকে মাহির কাছে নিয়ে চল এক্ষুনি। ইয়াসিন না পারতে আকাশকে মাহির কাছে নিয়ে যায়। আকাশ মায়ের কেবিনে ঢোকার পর দেখে যে
মাহি একটা বেডের উপরে শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। আকাশ মাহির এই অবস্থা দেখে তো আর নিজেকে ঠিক রাখতে পারে না, মাহিকে জড়িয়ে ধরে কান্না করিয়ে দেয়। মাহি, তুমি এমনটা কেন করলে? আমি ওই দিনই বুঝে গিয়েছি, যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম তুমি আমায় সত্যি ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গেছে যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জানটা দিয়ে দিতে চাইলে। এমন সময় একটা নার্স আসে। এই এই কি করছেন কি আপনি? এমন কান্নাকাটি করলে রোগীর ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আকাশ কান্না থামিয়ে দেয় আর চুপচাপ করে মাহির সামনে বসে থাকে। ভাই, খাওয়ার সময় হয়ে এসেছে, কিছু খেয়ে নেন। না, আমি কিচ্ছু খাবো না। মাহির জ্ঞান না ফেরা পর্যন্ত ওর সাথেই বসে থাকবো। ভাই, কিছু না খেলে যে আপনি অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নেই, অসুস্থ হলে হব, তাও আমি কিচ্ছু খাবো না। আকাশের জেদের কাছে সবাই হার মেনে যায়। দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায়, মাহির জ্ঞান ফিরে আসে না। আকাশ তো একদম ভেঙে পড়েছে। হঠাৎ মাহির জ্ঞান ফিরে আসে। ইয়াসিম দৌড়ে গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে সমস্ত কিছু চেক আপ করে, না সব ঠিক আছে, এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই।